আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যার যার অবস্থানে বাসা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বরাবরের মতো আবার তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রমে ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত এই আয়োজনে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে এই সংকটকালীন সময়ে সকলের প্রত্যাশাই এই যে আমরা সবাই যাতে সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদে থাকি এবং আমাদের পরিবার, সমাজ তথা দেশকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর রাখতে চেষ্টা করি। ঢাকা কলেজের এই অনলাইন ক্লাস কার্যক্রমে শুরু হয়েছে বরাবরের মতোই, একেবারে মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই অনলাইন ক্লাস কার্যক্রম যথারীতি চলছে এবং আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমের সাফল্যের প্রমাণস্বরূপ আমরা ঢাকা কলেজ পেয়েছি বেস্ট কলেজ হিসেবে সারা বাংলাদেশে স্থান করে নিয়েছি। অনলাইন ক্লাস কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ আজ গৌরবান্বিত এবং পুরস্কৃত। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। তোমাদের সামনে উপস্থিত হয়েছি তৃতীয় বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস কোর্সটির একটি আলোচনার বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি প্রাচ্য সমস্যা, এর উৎপত্তি ও ক্রমবিকাশ। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, প্রাচ্য সমস্যা, এর উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রাচ্য সমস্যা সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হয় যে অষ্টাদশ শতাব্দী হতে তুর্কি সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং ঊনবিংশ শতাব্দীতে এটি ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে আখ্যায়িত হয়। তুরস্কের এই দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলের খ্রিস্টান প্রজাগণ স্বাধীনতা লাভের জন্য সেখানে বিদ্রোহ ও অশান্তি সৃষ্টি করে। প্রাচ্য স্বীয় স্বার্থ জড়িত থাকায় রাশিয়া এই বিদ্রোহে ইন্ধন জুগিয়ে সমস্যাকে আরো জটিল থেকে জটিলতর করে তোলে। তুরস্ককে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গ পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই সম্মিলিতভাবে প্রাচ্য সমস্যা নামে পরিচিত। আবারও বলছি, মোটা দাগে যদি বলতে হয়, তুরস্ককে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় এবং যা সম্মিলিতভাবে বলা হচ্ছে প্রাচ্য সমস্যা নামে পরিচিত। তো ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের পূর্বাঞ্চল হতে তুরস্ক সাম্রাজ্যের পতনের ফলে যেসব অঞ্চলে ভাগ বাটোয়ারা নিয়ে ইউরোপীয় শক্তিবর্গের সাথে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় তাই ইতিহাসে প্রাচ্য সমস্যা নামে পরিচিত। এটি ইস্টার্ন কোশ্চেন বা প্রাচ্য সমস্যা নামেও অভিহিত, অর্থাৎ ইংলিশে এটাকে বলা হচ্ছে ইস্টার্ন কোশ্চেন, যার আরেক নাম বাংলায় প্রাচ্য সমস্যা। উইকিপিডিয়াতে বলা হয়েছে ইউরোপের পূর্বাঞ্চল বিশেষ করে তুর্কি অধিকৃত অঞ্চল নিয়ে যে জটিল রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল তাকে ইউরোপে ইতিহাসে প্রাচ্য সমস্যা বলা হচ্ছে। খ্রিস্টীয় ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে, আবার বলছি, খ্রিস্টীয় ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে অটোমান খিলাফত এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহুদূর পর্যন্ত বিস্তৃত এক বিশাল শক্তিশালী রাষ্ট্র ছিল এবং পূর্ব ইউরোপের দানিউব নদী থেকে শুরু করে ইজিয়ান সাগর পর্যন্ত, আমি আবারও বলছি, পূর্ব ইউরোপের দানিউব নদী থেকে একেবারে ইজিয়ান সাগর পর্যন্ত গ্রিক, সার্ব, বুলগার, আলবেনিয়ান, আবারও বলছি, গ্রিক, সার্ব, বুলগার, আলবেনিয়ান প্রভৃতি জাতি এই বলকান অঞ্চল এবং অটোমান খিলাফতের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে এসে এই অটোমান খিলাফত দুর্বল হয়ে পড়ে। এ সময় অটোমান খিলাফতের শাসনাধীনে বিভিন্ন জাতি স্বাধীনতা সংগ্রামে শুরু করে এবং অটোমান খিলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়ার কৃষ্ণ সাগর, বসফরাস, দাদারনেলিস প্রণালী, আমরা এই প্রণালীগুলো জানি, তো এই প্রণালীর উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হতে থাকে এবং অন্যদিকে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার শক্তি বৃদ্ধিতে শঙ্কিত হয়ে পড়ে এবং রাশিয়াকে রুখে দেওয়ার জন্য তারাও চেষ্টা শুরু করে। এই বহুমুখী সমস্যাটি আন্তর্জাতিক রাজনীতিতে প্রাচ্য সমস্যা, যার আরেক নাম হচ্ছে
ইস্টার্ন কোশ্চেন বলা হচ্ছে। প্রাচ্য সমস্যার উদ্ভবটা কিভাবে হলো একটু জানার চেষ্টা করি। প্রাচ্য সমস্যার উদ্ভবটা শুরু হয়েছে তুর্কিদের বিরুদ্ধে অভিযোগ ও অসন্তোষের উপর ডিপেন্ড করে। কিরকম? প্রাচ্য সমস্যা উৎপত্তির অন্যতম কারণই ছিল তুর্কি সরকারের বিরুদ্ধে তুর্কি সরকারের বিরুদ্ধে বলকান উপদ্বীপের জনগণের অসংখ্য অভিযোগ ও অসন্তোষ। অর্থাৎ তুর্কি সরকারের উপরে বলকান উপদ্বীপে যে সমস্ত জনসংখ্যা ছিল, যারা বসবাস করত, তাদের অসংখ্য অভিযোগ ও অসন্তোষ ছিল। এরপরে আসি, আর কি উদ্ভব হয়েছিল এই প্রাচ্য সমস্যা? ফরাসি বিপ্লবের প্রভাব এতে কাজ করেছে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র বিস্তৃতির ফলে বলকান বাসীদের মধ্যে যে জাতীয় চেতনাবোধের উন্মেষ এবং বৈদেশিক তুরস্ক সরকারের বিরুদ্ধে 4টি খ্রিস্টান বলকান জাতি স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়, ফলে প্রাচ্য সমস্যার সৃষ্টি হয়। আর কি উদ্ভবের কারণ ছিল? ধর্মীয় পার্থক্যের জন্য গ্রিক গোড়া যে খ্রিস্টান সম্প্রদায় তুর্কি মুসলমান শাসকদের ঘৃণা করত। এজন্য তারা রাশিয়ার সহায়তায় ধর্মীয় স্বাধীনতা এবং স্বকীয়তা লাভের চেষ্টা করে এবং এর ফলে প্রাচ্য সমস্যার উৎপত্তি ঘটে। অর্থাৎ ধর্মীয় পার্থক্য প্রাচ্য সমস্যা উদ্ভবের কারণ বলে বিবেচিত। তুরস্ক সাম্রাজ্যের ক্ষমতা হ্রাস কিভাবে পেল? যার কারণ ছিল হচ্ছে প্রাচ্য সমস্যার উদ্ভব। তুরস্ক সাম্রাজ্যের ক্ষমতা হ্রাসের ফলে সুলতানের পক্ষে সুষ্ঠু, স্থায়ী এবং জনকল্যাণকর শাসন ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়নি, যার ফলে এই প্রাচ্য সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা। কি কারণে রাশিয়ার সাম্রাজ্য বিস্তার প্রাচ্য সমস্যার উদ্ভবের কারণ হয়েছিল? তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আবার বলছি, তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সুযোগ নিয়ে রাশিয়া কৃষ্ণ সাগর, বসফরাস এবং দাদারনেলিস প্রণালীর উপরে আধিপত্য বিস্তারের একেবারে সচেষ্ট হয়, ফলে প্রাচ্য সমস্যা দেখা দেয়। এবার আসি, প্রাচ্য সমস্যা ক্রমবিকাশটা কিভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার বিদ্রোহ, যেটি প্রাচ্য সমস্যার ক্রমবিকাশকে আরো বেগবান বা ত্বরান্বিত করে। তুর্কিদের বিরুদ্ধে যে সার্বিয়ার বিদ্রোহ, সেটি বলকান অঞ্চলে প্রথম জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে প্রতীয়মান হয় এবং ইউরোপের নেপোলিয়নের বিরুদ্ধে যখন যুদ্ধ বিগ্রহ চলছিল, সে সময় সার্বিয়ার জনসাধারণ স্বায়ত্ত শাসনের জন্য গণ আন্দোলন শুরু করেছিল। ফলে 1804 সালে কারা জর্জ নামক এক দেশপ্রেমিকের নেতৃত্বে এই আন্দোলন আরম্ভ হয়। প্রায় 13 বছর আন্দোলন চলার পরে রাশিয়া সার্বিয়ার সাহায্যার্থে এগিয়ে আসে এবং রাশিয়ার সহযোগিতায় সার্বিয়া আংশিক স্বায়ত্তশাসন লাভ করে। এবার আসি, এই প্রাচ্য সমস্যার ক্রমবিকাশে গ্রিসের স্বাধীনতা যুদ্ধ কি ভূমিকা পালন করেছিল? গ্রিক তুরস্কের সুলতান দ্বিতীয় মাহমুদের বিরুদ্ধে 1822 খ্রিস্টাব্দে বা 1822 সালে বিদ্রোহ ঘোষণা করে। গ্রিসের মালদোভিয়া ও ওয়ালেচিয়া প্রদেশে আলেকজান্ডার ইপসিলেন্ট নামক একজন দেশপ্রেমিকের নেতৃত্বে গ্রিসের স্বাধীনতা যুদ্ধের প্রথম সূত্রপাত ঘটে। এতে জার আলেকজান্ডার মালদোভিয়ার বিদ্রোহীদের সাহায্য করতে চাইলে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক শক্তি প্রয়োগ করে জারকে নিরস্ত্র করেন। ফলে তুর্কি সেনাদল মালদোভিয়ার বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। কিন্তু ইতিমধ্যে গ্রিসে যে মেমোরিয়া দ্বীপ রয়েছে, সেখান থেকে তুরস্ক বিরোধী আন্দোলন গ্রিসের একেবারে বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়ে। গ্রিক বিদ্রোহীরা বহু তুর্কি সৈন্যকে হত্যা করে এবং 1822 সালে গিয়ে গ্রিকগণ স্বাধীনতা ঘোষণা করে প্রাচ্য সমস্যা জটিল থেকে আরো জটিল আকার ধারণের পথ বেছে নেয়। এবার আসা যাক, এই প্রাচ্য সমস্যার ক্রমবিকাশে মিশর এবং তুরস্কের মধ্যে যে সংঘর্ষটি হয়েছিল, তা কি ভাবে আরো বেগবান করে তোলে। গ্রিক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ হলে উত্তর আফ্রিকায় নতুন সমস্যার সৃষ্টি হয়। আবার বলছি, গ্রিক এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ যখন শেষ হলো, তখন উত্তর আফ্রিকায় নতুন একটা সমস্যার সৃষ্টি হয়। মিশরের মোহাম্মদ আলী পাশা বিদ্রোহী হয়ে তুর্কিদের জীবনকে আরো বিপন্ন করে তোলে। তিনি তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদের প্রতি অসন্তুষ্ট ছিলেন
এবং গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে তিনি সুলতানকে সাহায্য করেছিলেন এবং সুলতানকে এই সাহায্যের বিনিময়ে তিনি কি চেয়েছিলেন, কি পেয়েছিলেন? সিরিয়া এবং ক্রিট অঞ্চল দেওয়ার প্রতিশ্রুতি তিনি পান বা দেয়া হয়। কিন্তু যুদ্ধ শেষে সুলতান তাকে ক্রিট দিতে রাজি হননি, অর্থাৎ যেটাকে আমরা বলছি বিশ্বাসঘাতকতা করেছিলেন। ফলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে দেখা যায় যে কুতিরবার সন্ধির দ্বারা তুরস্কের সুলতান এই সিরিয়া, ত্রিপলি এবং আদান্য মুহাম্মদ আলীকে প্রদান করলে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার জোরালো হয় বা স্পষ্ট বা বেড়ে যায়। এরপর আসি লন্ডন চুক্তি বলে যে চুক্তিটি ছিল, এই চুক্তিটি প্রাচ্য সমস্যার বিকাশে কিভাবে ক্রমবিকাশে বেগবান করেছিল, সহায়তা করেছিল। ফ্রান্স ও মুহাম্মদ আলীর কার্যকলাপে ভীত হয়ে রাশিয়া ইংল্যান্ডের সাথে বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক স্থাপন করে। এর ফলে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া ও প্রুশিয়া লন্ডনে এক সভায় মিলিত হন। ফ্রান্সের অজ্ঞাতসারে লন্ডন সম্মেলনের শর্তসমূহ মুহাম্মদ আলীর ওপরে চাপিয়ে দিতে সম্মত হয়। এই সংবাদে যখন ফ্রান্স শুনতে পেল, তখন ফ্রান্স অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে এবং সে ইংল্যান্ডকে যুদ্ধের হুমকি দেয় এবং মুহাম্মদ আলী লন্ডন সম্মেলনের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করলে ইংল্যান্ড ও অস্ট্রিয়া, আবার বলছি, এই লন্ডন সম্মেলনে মুহাম্মদ আলী যখন এই স্বীকৃতি এই সিদ্ধান্ত মেনে নিতে যখন অস্বীকার করে, তখন এই ইংল্যান্ড এবং অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে এবং সিরিয়া এবং বৈরুত অধিকার করে নেয়। আকরাও মুহাম্মদ আলীর তার কারায়ত্ত হয় বা হস্তচ্যুত হয় এবং দেখা যাচ্ছে যে অবশেষে মুহাম্মদ আলী সম্মিলিত শক্তির নিকট আত্মসমর্পণ করে লন্ডনের সন্ধিতে স্বাক্ষর করেন বা লন্ডনের সন্ধি মেনে নেন। তো এবার আসি ক্রিমিয়ার যুদ্ধ কিভাবে প্রাচ্য সমস্যার ক্রমবিকাশে সহায়তা করেছিল। ইউরোপের কতিপয় বৃহৎ শক্তির হিংসাত্মক মনোভাবের ফলে 1854 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ হয়। অর্থাৎ যদি বলা হয় যে ক্রিমিয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল, 1854 খ্রিস্টাব্দে বা 1854 সালে, যার ফলে ইউরোপের 40 বছর যে স্থায়ী শান্তি সেটি বিনষ্ট হয়। 1853 সালে রাশিয়ার জার প্রথম নিকোলাস তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। প্রশ্ন থাকতে পারে, তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন কোন জার? অর্থাৎ রাশিয়ার কোন জার? রাশিয়ার জার প্রথম নিকোলাস। এটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তিনি তুরস্ককে ভাগবাটোয়ারা করার জন্য এক ফন্দি আঁটেন এবং সেন্ট পিটার্সবার্গে ব্রিটিশ রাষ্ট্রদূত হ্যামিল্টনের নিকট প্রস্তাব পেশ করেন। কিন্তু ইংল্যান্ড স্বীয় স্বার্থসিদ্ধির জন্য এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়। রাশিয়ার পরাজয় ও 1856 সালে 30 মার্চ প্যারিসের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। এবার আসা যাক রুশ তুর্কি যুদ্ধ। জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয় এবং তুর্কি সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে 1876 সালে বুলগেরিয়া তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তুরস্কের সুলতান এই বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন এবং অসংখ্য দেশপ্রেমিক এই বুলগারদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয় এবং ইউরোপের ইতিহাসে বুলগেরীয় বাসীদেরকে উপর এইরকম যে নির্মম হত্যাকাণ্ড, সমগ্র ইউরোপ বিক্ষুব্ধ হয়ে উঠলেও কোন দেশই তুরস্কের বিরোধিতা করতে রাজি ছিল না। অর্থাৎ এই বুলগেরিয়া বাসীদের উপরে যে নির্মম হত্যাকাণ্ডটি চালানো হয়েছিল, এই নির্মম হত্যাকাণ্ড ইউরোপের জনসাধারণ কিন্তু মেনে নিতে পারেনি। তারা কষ্ট পেয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল, কিন্তু তুরস্কের বিরোধিতা করার অধিকার বা তুরস্কের বিরোধিতা করার ইচ্ছা কোনোভাবেই তাদের ছিল না, তারা রাজি ছিল না। কিন্তু রাশিয়া এই সুযোগ গ্রহণ করে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1877 সালে। রাশিয়া বলকান ও ককেশাস একসঙ্গে যুদ্ধ করে 1877 সালে রুশ বাহিনী বুলগেরিয়ায় প্রবেশ করে। অর্থাৎ বলকান এবং ককেশাস এই দুটি জায়গা একসাথে যুদ্ধ করে 1877 সালে রাশিয়া বুলগেরিয়ায় প্রবেশ করে। অর্থাৎ রাশিয়ার রুশ বাহিনী বুলগেরিয়ায় প্রবেশ করে। পরবর্তীতে দেখা যাচ্ছে 1878 সালে মার্চ মাসে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে
সেন্ট স্টিফানের একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা রুশ তুর্কি যুদ্ধের অবসান ঘটে। তো বলা যেতে পারে যে এই যে রুশ তুর্কি যুদ্ধের অবসানের মধ্য দিয়ে মূলত বলা হচ্ছে যে প্রাচ্য সমস্যার যে ক্রমবিকাশটি ঘটেছিল তা মূলত কয়েকটি প্রক্রিয়ার পরে, কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ক্রমবিকাশটি আরো বেগবান হয়। যদি একটু শিকন ফলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা আজকে জানতে পেরেছি প্রাচ্য সমস্যা এর উৎপত্তি এবং ক্রমবিকাশ। প্রাচ্য সমস্যা সম্পর্কে আমরা প্রথমে যে উক্তিটি করে আমরা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে তুরস্ককে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপের শক্তিবর্গ যখন পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয়েছিল তাকে সম্মিলিতভাবে বলা হচ্ছে প্রাচ্য সমস্যা, যার ইংলিশ নাম হচ্ছে ইস্টার্ন কোশ্চেন। এবং উইকিপিডিয়াতে বলা হচ্ছে, আমরা যদি রেফারেন্স সহ বলতে চাই তাহলে উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে ইউরোপের পূর্বাঞ্চল বিশেষ করে তুর্কি অধিকৃত অঞ্চল নিয়ে যে জটিল রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল তাকে ইউরোপের ইস্টার্ন কোশ্চেন বা প্রাচ্য সমস্যা বলছে। আবার যদি বলি যে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের পূর্বাঞ্চল থেকে তুরস্কের সাম্রাজ্যের পতনের ফলে যেসব অঞ্চলকে নিয়ে যেসব অঞ্চলে ভাগ বাটোয়ারা নিয়ে ইউরোপীয় শক্তিদের মধ্যে তুমুল প্রতিযোগিতা, তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় তাকেই বলা হচ্ছে ইস্টার্ন কোশ্চেন বা প্রাচ্য সমস্যা। তা আমরা এই প্রাচ্য সমস্যার উদ্ভব সম্পর্কে জানতে পেরেছি। কি কি ফ্যাক্টর গুলো, কি কি কারণগুলো এই প্রাচ্য সমস্যার উদ্ভবে বেশি সহায়তা করেছে। এর মধ্যে আমরা বলেছি তুর্কিদের বিরুদ্ধে অভিযোগ এবং অসন্তোষ, ফরাসি বিপ্লবের প্রভাব, ধর্মীয় পার্থক্য, তুরস্ক সাম্রাজ্যের ক্ষমতা হ্রাস, রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা। এই সমস্যাগুলো তো মূলত প্রাচ্য সমস্যার উদ্ভবে সবচেয়ে বেশি ভাবে প্রবলভাবে সহায়তা করেছে। আর শেষে যেটা বলেছি যে প্রাচ্য সমস্যার ক্রমবিকাশটা কিরকম, ক্রমবিকাশে হেল্প করেছে হচ্ছে তুরস্কের বিরুদ্ধে সার্বিয়ার বিদ্রোহ, গ্রিসের স্বাধীনতা যুদ্ধ, তারপরে পড়েছি আমরা যেটা যে মিশর এবং তুরস্কের মধ্যে সংঘর্ষ, লন্ডন চুক্তি যেটাকে মেনে নিয়েছিল না, পরবর্তীতে বাধ্য হয়ে মানতে হয়েছে, ক্রিমিয়ার যুদ্ধ এবং রুশ তুর্কি যুদ্ধ। এবং রুশ তুর্কি যুদ্ধের অবসান ঘটেন কিন্তু সেন্ট স্টিফেনের সন্ধি স্বাক্ষরিতের মাধ্যমে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই সেন্ট স্টিফেনের সন্ধির মাধ্যমে এই রুশ তুর্কি যুদ্ধের অবসান ঘটে। তো সার্বিক চিত্র দিকে যদি তাকাই তাহলে এতটুকু বলাই যায় যে প্রাচ্য দেশীয় সমগ্র ইউরোপের রাজনৈতিক ইতিহাস একটা দীর্ঘস্থায়ী সমস্যা ছিল এবং প্রকৃতপক্ষে এটি কোনো একক সমস্যা না, একটি দেশের সমস্যা না, এটি কোনো একক দেশের সমস্যা ছিল না। ইউরোপের ওই বলকান অঞ্চলকে টুকরা টুকরা করে দখল করবার জন্য এই উঠে পড়ে লেগেছিল এই ইউরোপের এই দেশগুলো। এবং বহু সমস্যার সমন্বয়ে গ্রিক স্বাধীনতা যুদ্ধ, সার্বিয়ার বিদ্রোহ, রুশ তুর্কি যুদ্ধ, মিশর তুরস্ক সংঘর্ষ প্রাচ্য সমস্যার কুফল বলা যায়। আর এই সমস্যায় প্রথম বলকান যুদ্ধের ভয়াবহতা ডেকে আনে এবং পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে ইউরোপের মানচিত্রের পরিবর্তন ঘটায়, ফলে প্রাচ্য সমস্যার নতুন নতুন দ্বার উন্মোচিত হয়। তো বলা হচ্ছে যে প্রাচ্য সমস্যার সামগ্রিক চিত্রের ফলাফল হচ্ছে এই যে একটা পর্যায়ে বলকান যুদ্ধের ভয়াবহতা ডেকে আনে এই প্রাচ্য সমস্যা, পরবর্তীতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে আবির্ভাব, এই আবির্ভাবে মানচিত্রের যে ইউরোপের মানচিত্রের যে পরিবর্তন হয় তার প্রধান কারণই ছিল মূলত এই প্রাচ্য সমস্যা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো, শীত পড়ে গেছে, আমাদের দেশে শীত চলছে। তো এই শীতের সময় আমরা যে যেখানে থাকি আমরা তো দেখা যাচ্ছে কি যে আমাদের শীতের পোশাকও থাকে দেখা একের অধিক বা দুইয়ের অধিক বা তিনের অধিক, যার একটু পয়সা বেশি, যার একটু শীতের পোশাক বেশি। আসুন আমরা একটু চেষ্টা করে দেখি একটা শীতের পোশাক অন্তত পক্ষে আমাদের পথের প্রান্তে যারা বসবাস করে, যারা রাস্তাঘাটে থাকে, শীতের শীতের কষ্টে থাকে, শীত নিবারণের কোনো বস্ত্র নাই, তাদের জন্য আমাদের একটি পুরাতন হোক, নতুন হোক, পুরাতন হোক, পুরাতন হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা তো শীতের পোশাক প্রতি বছর বছর কিনি না, ভালো করে একবারে দুবার কেনা হয় তাই থেকে যায়, আবার নতুন কেউ দিলে তাও আবার পাওয়া যায়। তো আমি বলবো একটি পোশাক কি
এই পথে প্রান্তরে যারা কিনা খেটে খাওয়া মানুষ, কষ্টে থাকে, ছিন্নমূল, এদের জন্য কি একটু ব্যবস্থা করে দেওয়া যায়? তো তোমাদেরকে আমি এতটুকুই বলবো, দেখো তারাও কিন্তু মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তো আমরা যদি মানুষ মানুষের প্রতি ভালোবাসা না থাকে, মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, মানুষ মানুষের প্রতি আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু এই সমাজটা টিকবে না, এই পৃথিবীটাও টিকবে না। তো আসো না সবাই একটু কষ্ট করে, এই যে যারা ছিন্নমূল, যারা পথে প্রান্তরে থাকে, অথবা যারা বাজার ঘাটে বিভিন্ন কষ্টে সারা রাত এই ঠান্ডার মধ্যে কষ্ট করে থাকে, অথবা তোমার দেখা এমন কোন শ্রমিক যার কিনা শীতের পোশাক নেই, যে কোনো দোকানে শ্রমিক হিসেবে কাজ করে বা কোনো জিনিসপত্র বহন করে, লোড আনলোড করে, এদের এদের প্রতি একটু যদি মমতা নিয়ে তাকায় অথবা একটু ভালোবাসা নিয়ে এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই শীত বস্ত্রটি তারা, উপহার কিন্তু সবাই পছন্দ করে, তো এটা উপহার হিসেবে তারা যদি গ্রহণ করে, সেটাই হবে তোমার জন্য শান্তি, তোমার জন্য আনন্দের। এজন্য বলছি যে এই শীতের সময় যেহেতু করোনাটা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে, তো আমরা একটু আসি না, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় থাকি, আমরাই পারি আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে সুন্দর এবং সুস্বাস্থ্য মধ্যে রাখতে, আমাদের দেশটাকে সুন্দর রাখতে। দেখো অন্যান্য ইউরোপের দেশে যে রকম অবস্থা, আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু অত্যন্ত ভাগ্যবান, আমাদের দেশে কিন্তু ওভাবে কিন্তু এখনো করোনা কিন্তু ছড়ায়নি। তো ইউরোপে যেভাবে মারা যাচ্ছে বা ইউরোপের দেশগুলোতে যেভাবে করোনা প্রকট আকার ধারণ করেছে, বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কিন্তু ওই রকম প্রকট আকারের মধ্যে পড়িনি। তো আসলে সবাই মিলে একটু চেষ্টা করি এই সাধারণ যারা কিনা একটু খেটে খাওয়া মানুষ, এদের প্রতি একটু সুনজর দেয়, এদের সাথে পাশে পাশে এসে দাঁড়াই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বলতে চাই, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ভালো করে একটা পড়াশোনা করা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। এবং সর্বোপরি আহ, চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার। আসসালামু আলাইকুম।